দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পোর্টরাজ গল্পটা শঙ্কররাও খারাটের লেখা। সে গল্পটার আমরা আগে দুটো পর্ব কমপ্লিট করেছি। তো প্রথম পর্বে মূলত যেটা ছিল সেটা হচ্ছে লেখকের সম্বন্ধে আমাদের কিছু চর্চা, আর দ্বিতীয় পার্ট থেকে আমরা গল্পটা শুরু করেছিলাম। তো এখন আমরা তৃতীয় পার্টটা শুরু করব। আমরা ইতিমধ্যে জানি যে গ্রামের যে পোর্টরাজ, সে দামার শরীর অত্যন্ত অসুস্থ। কি হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না, তবে এদের কথোপকথন শুনে যেটা মনে হয়েছে যে সম্ভবত গুটি বসন্ত বা এই ধরনের কোনো মহামারীর শিকার হয়েছে আমাদের ওই গ্রামের পোর্টরাজ দামা। তো ওর স্ত্রী তো খুব বিষণ্ণ হয়ে আছে, কারণ এইসব রোগে যাই হোক না কেন যদি মহামারী হয়, আমি জানি না এখনও গুটি বসন্ত নাকি প্লেগ না মহামারী, সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। কিন্তু আমরা যেটা জেনেছি, যেটা হয়েছে সেটা হচ্ছে ভয়ঙ্কর রোগ, এবং এই রোগের প্রাদুর্ভাব যেটা হয়েছে এটাকে দূর করতে গেলে এর যে দেবী মা শীতলা আমরা বলতে পারি, এরা বলছেন মারিয়াই। তো মারিয়াইকে সন্তুষ্ট করতে হবে। মারিয়াইয়ের প্রকোপ পড়েছে কোনো কারণে, একমাত্র মারিয়াই যদি সন্তুষ্ট হন তাহলে বাঁচতে পারে। কারা বাঁচতে পারে না, দামা যেরকম পোর্টরাজ দামা যেরকম অসুস্থ হয়ে আছে, সেরকম প্রত্যেকটা গ্রামেই গ্রামের প্রত্যেকটা ঘরেই কেউ না কেউ একজন অসুস্থ হয়েই আছে। তো এদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছে, গায়ের মেয়েরা আসছে, একটু সহানুভূতি দেখাচ্ছে, দুটো গল্প করছে, তারপরে চলে যাচ্ছে। তো একজন মেয়ে এসে জিজ্ঞেস করেছিল কথা বলতে বলতে যে মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি? তো সেখানে দামার বউ দুর্পদ, সে বলল যে না গিয়ে কি আর উপায় আছে, হ্যাঁ মা নির্দয় হলো, আমি তো মেয়ে, আমাকে তো আমার কাজটা করতে হবে। তো যাই হোক আমি গেছিলাম। তো ওই ভদ্রমহিলা বললেন ছাড়, হঠাৎ কথাটা মাথায় এলো বলে ফেললাম। তো এইখান থেকে আমরা আজকের পাঠটা শুরু করব। তো দামার স্ত্রী দুর্পদ, সে বলছে যে সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করে সাধ্যি কি, যে সমস্ত দেবতাকে অবহেলা করতে পারি কিন্তু একে অবহেলা করতে পারবো না, মানে করা সম্ভব নয়, কেউই পারবে না, কারুরই করা উচিত নয়। ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে, যদি কেউ অবহেলা করে তাহলে তার যে কি ক্রোধ দেবীর, তার ফলটা যে অবহেলা করেছে সেই টের পেয়ে গেছে। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, ওনার যে ক্রোধ সেটা বর্ণনা করা যাবে না, এত বেশি ক্রোধ। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। ও এখানে এই কথাটা বলছে ওই যে প্রতিবেশী বউটি, যে তুই যাত্রায় মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি, তো এটা খুব ভালো করেছিস, উনি সন্তুষ্ট হয়েছেন, দেখ তোর স্বামী সেরে যাবে। এই যে যাত্রার ছবিটা আমি আগের ইয়েতে দিয়েছিলাম, ভিডিওর কভার যেটা পেজ তাতে দিয়েছিলাম। আজকে এই লেখাটার মধ্যেও তোমাদেরকে ওই ছবিটা আরেকবার দেখাবো। তো এইটা বলার পরে মেয়েটি আবার দুর্পতের দিকে তাকিয়ে বলল, এই দেখো, কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। আরে দুর্পদ, তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যেই তো ও পোর্টরাজ। তো ও যে দেবতার সেবক, এটার পিছনে একটা কারণ আছে, কারণ ওর বাবা মা ভিডিও করতে করতে হঠাৎ মাঝে একটা ফোন এসে গেছিলো, যার জন্য একটু ডিস্টার্ব হলো। তো সে দামার স্ত্রী বলছে দুর্পদ যে ও তো যে পোর্টরাজ, তার কারণটা হচ্ছে এটাই যে ওর বাবা মা মারিয়াইয়ের কাছে মানত করেই ওকে পেয়েছিল, এবং তখনই তাদের মানতটা ছিল এটাই যে যদি ছেলে হয় তাহলে পোর্টরাজ করব। তো এটা এদের বংশানুক্রমিক দায়িত্ব। তো হয়তো এখান থেকে আমরা আন্দাজ করতে পারছি
যে বাবা মায়ের হয়তো আগে দুটো মেয়ে হয়েছিল, ছেলে হয়নি, সেই জন্যেই এরা এই মানতটা করেছিল। অথবা এমনও হতে পারে যে বা ছেলে হওয়ার পরে মারা যাচ্ছিল, সেই কারণে মানত করেছিল। এগুলো তো গ্রাম বাংলায় খুব একদম সাধারণ বিষয় এই মানত করা। তো বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? তার মানে এখানে দেখো দুরকম কথা আমরা বুঝতে পারছি। এক নম্বর হচ্ছে মা তার ভক্তের ক্ষতি করতে পারেন না। আবার তারপরেই বলছেন যে তাহলে মা কেন এর উপরে এরকম একটা নজর দিলেন? তাহলে মা কি দেখতে পাচ্ছেন না? দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা স্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। এখানে বানানটা ভুল করে শূদ্র হয়ে গেছে। এ বাড়িতে ঢোকা স্তক মানে যেদিন থেকে ওর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর যেদিন থেকে এই ফ্যামিলিতে এসেছে, সেই দিন থেকে এমন কোনো মঙ্গল আর শুক্রবার নেই যেদিন মারিয়াইয়ের নামে দুর্পা উপোস না করেছে। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সুমুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। আমাদের সেই দণ্ডি কাটার মতো, কিন্তু গড়ান দেওয়া মানে ওই পাশ দিকে গড়িয়ে গড়িয়ে যাওয়া। বছর বছর যেমন পারি তোমায় দিই। আমরা তো গরিব মানুষ, ছাগল দিতে না পারলেও কুঁকড়ো তো দিই। কুঁকড়ো মানে হচ্ছে মুরগি। তোমার দোরে রক্তের ছড়া দিই, মানে কুঁকড়া বলিদান করে, মুরগি বলিদান করে সেই রক্তটা ছড়ানো হয় মায়ের থানে। মাগো, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি। পিদিম মানে প্রদীপ। প্রত্যেক দিন তোমার সামনে প্রদীপ দিয়েছি। কখনো তোমাকে আঁধারে রেখেছি বলো মা? এখানেও বানান ভুল আছে, আয় চন্দ্রবিন্দু হবে। কখনো তোমাকে আঁধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? মাগো, তোমার লীলে বুঝি না। এই যে সবুজ শাড়ি পরাই, মারিয়াইয়ের বসন সবুজ রঙের। যেমন মা সরস্বতীর বসন সাদা রঙের, সেই রকম মারিয়াইয়ের বসন সবুজ রঙের। এটা তোমাদেরকে আমি একটা ছবি বোধহয় আছে আমার কাছে, এই ভিডিওতেই আমি তোমাদেরকে দেখাবো। তো দুর্পা বলছে, মা আমি তোমাকে এত ভক্তি করি, তোমার যা যা নিয়ম যা যা করতে হয় আমি কোনোটার আজ পর্যন্ত কোনো ব্যতিক্রম করিনি। তবু আমার কপালে কেন এই দুর্ভোগ তুমি লিখলে মা? মা, তোমার লীলে বুঝি না। লীলে মানে লীলা, মানে তুমি যে কি খেলা করছো আমাদেরকে নিয়ে সেটা বুঝি না। দুর্পদ বলেই চলে, তার গলায় আরতি। আরতি মানে করুণ প্রার্থনা। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে, দেবী আমি কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও গো মা। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। এর আগে আমরা আন্দাজ করেছিলাম যে গুটি বসন্ত হয়েছে সম্ভবত, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর বমি এবং পায়খানা হচ্ছে অনর্গল। তার মানে এটা হচ্ছে কলেরা রোগের লক্ষণ। আর কলেরাও একটা সময় ভারতবর্ষে ব্যাপক আকারে মহামারীর আকার ধারণ করেছিল। সেই কারণে এখান থেকে অনুমান করা যাচ্ছে যে এই দামার এবং গ্রামের বিভিন্ন মানুষ কলেরা রোগে ভুগছে এবং কলেরা মহামারী, তার মানে ওতে মৃত্যু একেবারে নিশ্চিত। প্রায় ওই প্লেগের মতোই, যেমনটা বলছিলাম যে 100 জনের মধ্যে 90 জন অন্তত মরবেই, এরকম একটা পরিস্থিতি হয়। এই যে দেখো এখানটায় তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে
দামার স্ত্রী দ্রুপদের মাথায় যে রয়েছেন মারিয়াই, এই যে যাত্রায় যখন বেরোয় তখন মাথায় থাকে এই মা মারিয়াই, আর হাতে থাকে একটা ছোট ঢোলক, সেই ঢোলকটা বাজায়। আর তার সামনে সামনে ওই পোটরাজ দ্রুপদ যায়, সে গিয়ে ওই তার হাতে চাবুক থাকে, নিজের শরীরে চাবুক মারে, কোমরে ঘুঙুর বাঁধা থাকে। তো যাই হোক, মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করে সে, দেবী আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে আমায় শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও মাগো, তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। আবহাওয়া থমথমে, গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। কেন কান্না? এই মাত্র কারো ঘরে একজন মারা গেল, তো সেই জন্যে কান্না। এইবারে কান্নার একটা রোল ওঠেই, তারপর তাকে পোড়াতে নিয়ে যাওয়া হ্যানত্যান একটা হট্টগোল তৈরি হয়। তো গ্রামে কেউ না কেউ মারা যাচ্ছে প্রায় প্রত্যেক দিনই, তাই গ্রামের আবহাওয়া থমথমে, গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দ্রুপদের বাড়ির বাইরের নিমগাছে বসে একটা কাক ডাকছে, আবার সেই কাক, সেই নিম গাছে আবার কাকটা ডাকছে। ফলে দ্রুপদ তো ভীষণ ভয় পেয়ে গেছে, এই ডাক শুনে তার হাত পা স্থির। দেখো, আরেকটা অশুভ লক্ষণ আমরা এরপরে দেখতে পাচ্ছি। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চিরে ফেলছে, মানে প্রচণ্ড তীক্ষ্ণ চিৎকার করছে ফেউ। আমরা এখানে আমাদের ভাষায় বলি ফেউড়া। ওই যে মা কালীর যখন ওই নরমুণ্ডটা ধরে থাকে, আমরা মা কালীর যে প্রতিমা দেখি, নিচে ছোট ছোট শেয়ালের মতো যে জন্তুগুলো আছে সেগুলোকে বলা হয় ফেউ। তো রাত্রে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে। আবার একটা অশুভ চিহ্ন, ফলে দ্রুপদের বুকের ধুকধুকি পলকের জন্যে যেন থেমে যায়, মানে আমাদের হৃদস্পন্দন সেটা যেন বন্ধ হয়ে গেল ভয়ে। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁ লাগে, সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়। সূর্য উঁচু হয়ে গেলেও কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না, অর্থাৎ দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে না, কারণ আকাশে এত ঘন মেঘ। ঠিক এমনি সময়ে দেখো, এই যে আবহাওয়াটা, এটাও কিন্তু একটা দুর্যোগ। তো এদিকে এই গ্রামের পরিবারগুলো দুর্যোগ নেমে এসেছে, আর আবহাওয়াটাও দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো এই সময় সবচাইতে বেশি কষ্ট হচ্ছে দামার স্ত্রী দ্রুপদের। কারণ কি, অন্যরা কিছু অনিয়ম বেনিয়ম করে থাকতে পারে, দেবী রাখতে পারে, কিন্তু আমরা দুজন তো তোমার সেবক আর সেবিকা, আমরা তো এতটুকু অন্যায় করিনি, ভুল করিনি, তবু কেন আমার ঘরে এই দুর্ভোগ? এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি? দামা? পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না, মানে নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে এরকমও না। তো যখন কোনো আওয়াজ আসছে না, তাতে মোড়ল গলা চড়াচ্ছে আবার, ওহে দামা, পোটরাজ বাড়ি আছে। এই যে এখানেও বানানটা ভুল আছে, দাম্য হয়ে গেছে, দামা হবে। ওহে দামা, পোটরাজ বাড়ি আছে। শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসে গো। মোড়ল তার পারিষদদেরকে নিয়ে এসেছে। হ্যাঁ, এটা গ্রাম মণ্ডল মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, বলতে পারো 16 আনা। ঠিক আছে, এখনকার পঞ্চায়েতের তো কাজকর্ম একটু অন্য ধরনের, কিন্তু আগেকার দিনে প্রত্যেকটা গ্রামেই একটা করে গ্রাম 16 আনা ছিল। তো সেই গ্রাম 16 আনাকে এখানে বলা হচ্ছে গ্রাম মণ্ডল। তো শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রাম মণ্ডলের লোকেরা এসে গো। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল
পোর্টরাজ রোঁদে বেরোয় না। এই রোঁদে শব্দটা এখানে আমার খুব একটা ভালো লাগেনি। রোঁদে কথাটা এসেছে রাউন্ড শব্দ থেকে। তাহলে এতক্ষণ ধরে যেটা আমরা দেখছিলাম যে দামা এবং এই যে তার স্ত্রী, তারা কীরকম পরিবেশে আছে, কীরকম পরিবেশে তারা থাকে, তারা সমাজের কোন অংশ থেকে উঠে আসছে, এটা বোঝানোর জন্যে খুব সুন্দর সুন্দর কথা ব্যবহার করেছিলেন। এমনকি বমি পায়খানা কথাটাও না বলে হাগা বমি এই কথাটা বলছে, মানে একেবারে প্রান্তিক স্তরের মানুষজন যেভাবে কথা বলে। কিন্তু এখানে রোঁদে কথাটা হচ্ছে রাউন্ড দেয়া। তো রাউন্ড থেকে রোঁদে, এটা সাধারণত পুলিশরা যখন রাউন্ডে বেরোয় তখন বলা হয় রোঁদে। তো এখানে কিন্তু এই রোঁদে কথাটা এই জন্যই আমার খুব একটা ভালো লাগছে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা, যে গ্রাম পরিক্রমায় বেরোয়নি। তো বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই, 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোঁদে বেরোয় না। ফলে লোকের চিন্তা হওয়াটা স্বাভাবিক, সেই জন্যেই খোঁজখবর নিতে আসছে। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেউ জানে না যে আজ তার নিজের কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্তত জিজ্ঞেস করে, ভুলো না দামা গাঁয়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবে। তাইটা ভাই হয়ে গেছে, তাই এই দৌড়ে লোককে আসতেই হবে। এই যে মারিয়াইয়ের সেবক, সে তো দামা, সেই তো পোর্টরাজ। ফলে যার ঘরেই এই কলেরা মহামারী দেখা দেবে, কোনো ঘরের কোনো সদস্য যদি এই রোগে আক্রান্ত হয়, তো মারিয়াইকে খুশি করার জন্যে সবাইকে তো মারিয়াইয়ের যে পুরোহিত, মারিয়াইয়ের যে সেবায়িত, তার কাছেই আসতে হবে। ফলে সবাই তো আসবেই দামার বাড়িতে, সেটা তার নিজের বিপদ কাটানোর জন্যেই আসবে। তো এই বঞ্চলাবাই ভাবছে যে মোড়ল এসেছে, তাহলে হয়তো গ্রামের আরও কারো বাড়িতে, গণ্যমান্য বাড়িতে হয়তো আবার এটা শুরু হয়েছে। তো সেই জন্যই বলছে, ভুলো না দামা গাঁয়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে তো লোককে আসতেই হবে, মানে দামার দরজায়। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। কেন গেল? দামা অসুস্থ, ওর ঘরে মোড়ল এসেছে তার দলবল নিয়ে, তো তার সঙ্গে তো কথা বলতে হবে। সে কি জানতে চায়, সে কি বলতে চায়, এটা তো শুনতে হবে। তো এখন কে আছে? এখন তো ও দামা ছাড়া দুর্পদ আছে, আর ঘরের ছোট ছেলেটা আছে, তো কথা বলার দায়িত্ব দুর্পদের। তো তাই মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। কষ্ট। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, আবার বানান ভুল, সামনে, মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হই। এটাও গ্রামীণ ভাষা, প্রণাম করাটাকে আমরা বলি পেন্নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধলে, দামা কোথায়? এ কদিন দামাকে দেখতে পাইনি, দামা বেরোয়নি, দামা কোথায়? ঘরে বিছানায়। কেন? মায়ের দয়া বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? এখানে যা হয়ে গেছে, বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে, সেবকই হোক আর যাই হোক, মানুষ তো। আর মানুষ যে কখন কোন মানুষটা দেবতার কোপে পড়বে সে তো আর বলা যায় না। তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস, মায়ের আশ্রয়েই সে বসবাস করে, মায়ের আশীর্বাদে ছায়া তার উপরে আছে। তাহলে কেন হলো, হওয়া তো উচিত নয়। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার তো ঠিক নেই। এই কথাটা শুনে মোড়ল বলল, তা অবশ্য ঠিক,
তারপর দ্রুপদের দিকে ঘুরে তাকালো, বলল, দ্রুপদ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। মোড়ল এসেছে গ্রামের মানুষগুলোকে বাঁচানোর জন্যে, তাহলে মাকে নিয়ে আরেকবার আমাদেরকে যাত্রা করতে হবে, তাতে মা খুশি হবে, তাহলে আমাদের গ্রাম থেকে এই মহামারী দূরে চলে যাবে। তো বলল, দ্রুপদ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। তো কান্নার ফাঁকে ফাঁকে দ্রুপদ বলল, হ্যাঁ, করতেই হবে, মাকে তো খুশি করতেই হবে, করা দরকার। এইবার মোড়ল বলল, কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে? দামাকে তো চাই, ওই তো পোটরাজ, ওই তো সেবাইত, তাহলে সেবাইতকে ছাড়া তো আর যাত্রা করা যায় না। সেটা ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে মানে অসুস্থ হয়ে আছে। দেখবে তোমরা, তোমাদের গ্রামে মা কাকিমারাও কিন্তু এই কথাটা বলেন যে অমুক লোকটা পড়ে আছে মানে অসুস্থ হয়ে আছে। এটা ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। মোড়ল বলে, দ্রুপদ, মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যেতে হবেই, গাঁ থেকে বাইরে মাকে রেখে দিয়ে আসতে হবে। দ্রুপদের জায়গায় একজন বলল, ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো তখন দ্রুপদ বলছে, সেটা তো জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? দেখো, এইখানে আমি ওই যাত্রার ছবিটা দিয়েছি। সামনে হচ্ছে পোটরাজ আর পিছনে তার স্ত্রী, মানে আমাদের গল্পে সামনে হচ্ছে দামা আর পিছনে আসছে তার স্ত্রী। মোড়ল এই কথা যখন বলছে তখন দ্রুপদ বলল, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে তো সারাগা যাত্রায় যাবে না কেন? পোটরাজ যে বিছানায় পড়ে আছে কি করে করবে, এইটা দামা বলেছে, কিন্তু মোড়ল সে বলছে যে না, যেতে হবে। হ্যাঁ, তো দ্রুপদ বলল যে যদি পোটরাজই বিছানায় পড়ে থাকে তো সেটা শুধু পোটরাজ পড়ে আছে, তো তার জন্যে সারা গাঁয়ের যাত্রা কেন বন্ধ হবে? তো মোড়ল বলছে, তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্যই ঠিক। দ্রুপদ বলছে যে হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। তো দ্রুপদ এই কথা বলতে গাঁও বুড়োরা, মানে মোড়লের সঙ্গে যারা আরও প্রবীণ লোকেরা এসেছিল, তারা নিজেদের মধ্যে সলায় লাগলো, মানে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো যে তাহলে কি করা যায়। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, মানে আইডিয়া এলো। আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। এইবার মোড়ল বলছে, তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? দ্রুপদ বলছে, অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? মোড়ল বলে, আরে বাবা, পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তো বাড়িতে তো একজনকে পোটরাজ থাকতে হবেই তোর। ওর বাবা না থাকলে তারপরে কে পোটরাজ হবে? তোর বাড়ি থেকে একজনকে হতে হবে। তা তো হবে, কিন্তু শুধু বাক্যিতে কি পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। কথায় শুধু পোটরাজ বলে দিলেই তো আর পোটরাজ হবে না, তার জন্যে তো যাত্রা করা দরকার। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও তো দরকার। তো মোড়ল বলছে, করুক না, কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই, দামা তো মাজবে না, তাহলে এই প্রত্যেকজন পোটরাজ চাই, তাহলে তো ছেলেই করবে। দ্রুপদের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। দেখো, তার আগে এইখানটায় একটু দেখে নাও, এখানে বলছে দ্রুপদ ও ছেলেটার সম্বন্ধে, ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা,
ওইটা হ্যাঁ ও আছে। এবার দেখো ওকেই বলছে পোটরাজ হতে মোড়ল। ছেলেটা স্কুলে পড়ছে কিন্তু তাকে পোটরাজ হতে বলছে। তো এই কথাটা শুনে দ্রুপদের বড় ছেলে সে শুনতে পেল সবই, তার নাম আনন্দ। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন ওই দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। চিন্তা করো কিভাবে সমাজের নিপীড়নটা আসে বঞ্চিত সম্প্রদায়ের উপরে। মোড়ল নিজের স্বার্থে বলছে না, মোড়ল গ্রামের স্বার্থে বলছে, কিন্তু সমাজের ব্যবস্থাটা এমনই যে ওই দ্রুপদের ছেলেকেই পোটরাজ হতে হবে, যেহেতু ওর বাবা ছিল পোটরাজ। সেখানে এই ছেলেটা সেটা স্কুলে পড়ছে, তাহলে পোটরাজ হওয়া মানে তার স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং সারা জীবন ওই যেভাবে ছবিটা দেখালাম সেইভাবে ওই মারিয়াইকে নিয়ে ওই গায়ে গায়ে ঘুরতে হবে, সারা জীবন এইভাবে করতে হবে। আবার সেই জীবন অর্ধ ভিক্ষুকের জীবন। অথচ এটা মোড়ল বা এদের যারা সমাজের উঁচুতলার ব্যক্তি তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। একটা ছেলের শিক্ষিত হয়ে বড় হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, সমাজ এটাকে কতটা স্বাভাবিকভাবে নিচ্ছে দেখো। ঠিক সমাজের এই সিস্টেমটার বিরুদ্ধেই আম্বেদকরের মতো লোকেরা লড়াই করেছিলেন, শঙ্কররাও খরাটের মতো লোকেরা এর বিরুদ্ধেই কলমটা ধরেছিলেন। আনন্দর অবস্থাটা আমরা দেখছি, সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো, নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হতে থাকলো। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সবজান্তার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটাই তো মায়ের কোপে পড়বে। হতে পারে, দ্রুপদ বলছে হ্যাঁ হতে পারে, ও রাজি না হলে গোটা গাঁটা মায়ের কোপে পড়বে মানলাম, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে। আজকে হয়তো গেল তোমাদের সঙ্গে যাত্রায়, ব্যাস হয়ে গেল ও পোটরাজ, কারণ নিয়মটা তাই। তাহলে ওর ভবিষ্যৎটা কি হবে? ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল, লাইফস্টাইল জীবন ধারণের উন্নতি, জীবনযাত্রার উন্নতি করার যে রাস্তা সেটাও বন্ধ হয়ে গেল। কিন্তু এরা সেসব বুঝবে না। এরা বলছে হ্যাঁ পোটরাজ থেকে যাবে, তো সে খারাপ কি, ভালোই তো। দ্রুপদ বলছে তোমরা এই কথা বলছো, ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে। তাহলে তখনকার দিনে হাই স্কুলে যদি ইংরেজি পড়ে এবং হাই স্কুলে এটাও দেখো সেই সময় 8 পাস করলে লোকে চাকরি পেত, তো সেখানে ও হাই স্কুলে পড়ছে এবং ইংরেজিটাও পড়াশোনা করে, স্বাভাবিকভাবেই ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এরা তো সেটা শুনতে রাজি নয়, বলে তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে, সে কি পড়তে পারবে না, অস্বীকার করছে। কিন্তু ঘটনাটা হচ্ছে পোটরাজের জীবনটা এমনই, তখন আর লেখাপড়া করার সুযোগ সে পাবেই না। তো তখন দ্রুপদ বলছে তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, আরে বাহ দ্রুপদ বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? দ্রুপদ বলে না, দুজনের কথাই ভাবতে হবে, গায়ের কথাও ভাবতে হবে, আমার ছেলেটার কথাও ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক খুব কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না সেইটা বল। হ্যাঁ না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর স্বর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করে, লাফিয়ে উঠে সে হাত মুঠো করল, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দ্রুপদ সেই সময় জবাব দিল, এরম কথায় মায়ের রাগ কি পড়বে? তোমরা যে কথাটা বলছো এই কথায় মায়ের রাগ পড়বে? মোড়ল দ্রুপদকে বলল, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল।
আজকে এইখানেই শেষ করব, কারণ এরপর আর অল্প একটু অংশ আছে, সেই অংশটা এবং তার উপরে চর্চার জন্যে আরেকটা ক্লাস রেখে দিই। ঠিক আছে।